পথ দেখে পথ দেখায়, এই স্লোগানকে সামনে রেখে ভিওডি বাংলার আয়োজিত অনুষ্ঠান রাজকথনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জামিল হোসেন। বরাবরের মতো বেশ কিছু সমসাময়িক বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমাদের রাজকথনে অতিথি হিসেবে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের সহসভাপতি মোহাম্মদ রুহুল আমিন। ভিওডি বাংলার রাজকথনে আপনাকে স্বাগতম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি ইনশাআল্লাহ। শুরুতেই আমরা জানতে চাচ্ছি আপনি রাজনীতির সাথে কিভাবে জড়িত হলেন, কিংবা কার অনুপ্রেরণায় আপনি রাজনীতিতে যুক্ত হলেন? সর্বপ্রথম আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমার জীবনের ফেলে আসা কিছু স্মৃতি আপনার এই প্রশ্নের মাধ্যমে ভেসে আসলো। আমি যখন স্কুল জীবনে পড়ালেখা করেছি, আমি কলেজ জীবনে পড়ালেখা করেছি, তখন আমি রাজনীতির সাথে জড়িত ছিলাম, কিন্তু সক্রিয় রাজনীতির সাথে জড়িত ছিলাম না। কিন্তু আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মহসিন হলের আমি ছাত্র ছিলাম। সেই সুবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার যে আমল, আমার যে সময় আমি যখন পড়ালেখা করেছি, তখন জাতীয়তাবাদী ছাত্র দলের জয় জয়কার ছিল। বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সকল জাতীয় এই বিশ্ববিদ্যালয়গুলোতে জাতীয়তাবাদী ছাত্র দলের ব্যাপক সমর্থন ছিল এবং সেই সময় নেতৃত্বের প্রতি ছাত্রছাত্রীদের একটা পুরো আস্থা ছিল। তখন ছাত্র দলের রাজনীতিতে জড়িত হয়েছি এবং সেই আমল থেকে 86-87 সাল থেকে এ পর্যন্ত জাতীয়তাবাদী ছাত্র দলের বড় মাপের নেতা না হলেও আমি একজন ছোট মাপের কর্মী ছিলাম এবং সেখান থেকে আজ পর্যন্ত বিএনপির রাজনীতির সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত আছি এবং কাজ করে যাচ্ছি। এই জন্য কখন রাজনীতিতে জড়িত হলাম, কেন জড়িত হলাম, এই প্রশ্ন আমার উত্তর দেওয়ার সুযোগ নাই, কারণ আমি রাজনীতির সাথেই জড়িত হয়েই আছি। এই যে আপনি বিএনপির সাথে রাজনীতি করছেন, দেশে তো আরো অন্যান্য দল ছিল, অন্যান্য দল রেখে বিএনপির সাথে কেন যুক্ত হলেন? আমি আবারও বলতেছি যে আমার বিশ্ববিদ্যালয় লাইফে সেই সময় সারা বাংলাদেশের ছাত্র দলের যে জাতীয়তাবাদী ছাত্র দলের যে নেতা কর্মীরা যে আদর্শ নিয়ে এবং সেই সময় গণতান্ত্রিক আন্দোলনে, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে মিছিল মিটিংয়ে মুখরিত করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জড়িত হয়ে গেছি এবং তারপর থেকে শহীদ জিয়ার আদর্শের একজন সৈনিক হিসেবে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে এবং এদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে সঠিক নেতৃত্ব দেওয়ার জন্য এই দলের প্রতি অবিচল আস্থা আমাদের রয়েছে। বর্তমান প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে যে বিএনপি ডিসেম্বরে কিন্তু নির্বাচন চাচ্ছে। আসলে এই বিষয়টা কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করেন? আসলে বিএনপিকে ডিসেম্বরে নির্বাচন যে যেতে হবে, এই বিষয়টাকেই আমি দুঃখজনক মনে করি। কারণ 5ই আগস্টের পরে যে আমাদের গত 1.5 যুগের মানুষের যে প্রত্যাশা, যে ছেলেটি জন্মগ্রহণ করেছে সে আজকে ভোটার হয়েছে, সে ভোট দেওয়ার যোগ্যতা অর্জন করেছে, ভোট দেওয়ার সুযোগ পায়নি। অতএব আমি মনে করি যে এই যে আমাদের দাবি, এই দাবিটাই আমার কাছে অপ্রাসঙ্গিক মনে হয়। আমার কাছে মনে হয় যে 5ই আগস্টের পর তাৎক্ষণিকভাবে সবাইকে মিলে কিছু গুরুত্বপূর্ণ সংস্কার করে নির্বাচনী যে কর্তৃপক্ষ আছে, একটা স্টেক হোল্ডার হিসাবে নির্বাচন কমিশনকে সুন্দরভাবে সাজিয়ে একটা গণতান্ত্রিক পথে দেশ ফিরে যাওয়া দরকার ছিল। অথবা এটাকে তো কীভাবে মনে করি উত্তর দিয়ে, এটা আমার কাছে মনে হয় যে এই দাবিটাই আমাদের করা দরকার হওয়ার কথা ছিল না, কিন্তু বাস্তবতা যে আমাদেরকে দাবি করতে হয়েছে। আপনি একজন রাজনীতিবিদ, আপনার কাছে আমি জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হলে কি করা উচিত, আর সেই ক্ষেত্রে কাদের ভূমিকা সব থেকে বেশি জরুরি? আমার কাছে যেটা মনে হয় তা হচ্ছে যে আমাদের নেতৃত্ব যারা আছেন, যে সৎ নেতৃত্ব, আমাদের গ্রামে গঞ্জে তৃণমূল থেকে সৎ নেতৃত্ব নিয়ে আসতে হবে। এবং যেহেতু গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা বিশ্বাস করি, আমরা মানুষের ম্যান্ডেট নিয়ে কাজ করি, তো আমাদের চাল চলন, কথাবার্তা, আমাদের প্রত্যাহিক জীবন, আমাদের অর্থনৈতিক জীবন, আমাদের সামাজিক জীবন মানুষ যেন মুগ্ধ হয়,
মানুষজন সমর্থন করে, এই রাজনীতির ধারায় আমাদের থাকা উচিত। পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে বাংলাদেশ একটা দুর্যোগ প্রবণ দেশ। এই দুর্যোগ প্রবণে এখানে বন্যা, এখানে ঘূর্ণিঝড়, এখানে ভূমিকম্প, নানাবিধ দুর্যোগে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়। এই দুর্যোগের আগাম বার্তাগুলো, আর্লি ওয়ার্নিং সিস্টেমটা কিন্তু অনেকটা এস্টাবলিশড আছে। তা আমরা মানুষের এই বিপদের সময় আর্লি ওয়ার্নিংয়ের কাজটি করেও আমরা মানুষের কাছে দোরগোড়ায় পৌঁছাতে পারি। অতএব আমাদের প্রচলিত যে রাজনৈতিক পদ্ধতি, আমাদের জনগণের সমর্থন আদায়ের জন্য আমাদের যে কর্মকাণ্ড, তার পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনায়ও আমরা কিছু কাজ করে বাংলাদেশের মানুষের সর্বমহলের আমরা সমর্থন সবসময় যেন পাই, এই আশাটা আমার করি। আমি মনে করি যে এইভাবে আমাদের কিছু কাজ নতুনভাবে করা দরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে কিন্তু লন্ডনে একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকটা আপনি কিভাবে মূল্যায়ন করছেন? বিএনপি যদি ভালো থাকে, দেশ ভালো থাকে। বেগম খালেদা জিয়া যদি ভালো থাকে, গোটা দেশের মানুষ স্বস্তিতে থাকে। তেমনি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর ওনার যে হাস্যোজ্জ্বল ইমপ্রেশন আমরা দেখেছি, আমার বিশ্বাস বাংলাদেশের সকল দলের, সকল গোত্রের, সকল পেশার মানুষ খুশি হয়েছে যে বাংলাদেশে একটা সুন্দর গণতান্ত্রিক পরিবেশ এবং একটি সুস্থ ধারার শাসন আগামী দিনে আসতে যাচ্ছে। এতে আমি ব্যক্তিগতভাবে যেমন খুশি আছি, আমার মনে হয় আজকে বাংলাদেশের সকল মানুষ তাকিয়েছিল এবং আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাস্যোজ্জ্বল মুখমণ্ডল দেখে আমরা দেশের মানুষ অনেকটা স্বস্তি ফিরে পেয়েছে। ব্যক্তিগতভাবে একটা প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমি যতটুকু জানতে পেরেছি আপনি রংপুর 1 আসন থেকে বিএনপির হয়ে মনোনয়নপত্র প্রত্যাশী। বিষয়টি কতটুকু সত্য? আমাদের এই দেশটায় 300 জন পার্লামেন্ট মেম্বার আছে। আমরা যারা গঙ্গাচড়ার মানুষ, আমাদের একটু ভিন্ন দুঃখ আছে। দল মত নির্বিশেষে যে দলেই হোক, আমাদের এখানে সবসময় ভাড়াটিয়া লোকজন এসে এমপি হয়। যেমন আমাদের আগে এমপি ছিল মশিউর রহমান রাঙ্গা শেখ, উনিও ছিলেন ভাড়াটিয়া, উনি আমাদের এলাকার লোক না। এর আগে সরফুদ্দিন আহমেদ জন্টু, উনিও ছিলেন ভাড়াটিয়া, আমাদের এলাকার না। এর আগে ছিল আমাদের করিমউদ্দিন ভরসা, তারা ছিল ভাড়াটিয়া। আমাদের এখানে কোনো দলেরই যোগ্য নেতা আছে কিনা আমি সেটা অ্যানালাইসিস করব না, কিন্তু কোনো দলেরই কোনো স্থানীয় নেতা নমিনেশন পায় না। সবসময় বাইরের থেকে লোক নিয়ে এসে নমিনেশন দেওয়া হয়, এরকম একটা কালচার এখানে ডেভেলপ করে চলে। কিন্তু তো এটার বিরুদ্ধে আমরা যারা স্থানীয়ভাবে একটু স্বল্প শিক্ষিত, একটু সামাজিক কার্যক্রমের সাথে জড়িত মানুষ আছি, আমরা এটা জনমত তৈরি করেছি যে ভাড়াটিয়া কোনো লোককে এখানে নমিনেশন দেওয়া যাবে না। তো সেই হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 1-2 তো মনোনয়ন চাবে। তো মনোনয়ন চেতে গেলে আমি হিসাব করে দেখেছি, আমার নিজের অ্যানালাইসিস করে দেখেছি, দল যদি মনে করে, দলের নেতৃত্ব যদি সঠিকভাবে চিন্তা ভাবনা করে বা দলের নেতৃত্ব যদি মনে করে আমাকে ধানের শেষের মনোনয়ন দেয়, তাহলে আমি নির্বাচন করব। তো মনোনয়ন তো আর আমাকে এমনি দেবে না, আমাকে একটু চাইতে হবে। এই জন্য আমি আমার এলাকার নেতাকর্মীদের কাছে বলেছি যে যদি আমি আগামী নির্বাচনে আমি দলের মনোনয়ন চাবো, প্রত্যাশা করি। যদি দল মনোনয়ন দেয় তাহলে আমি ইলেকশন করব। দল যদি আমাকে মনোনয়ন না দিয়ে আর কাউকে মনোনয়ন দেয়, অবশ্যই আমি ক্যান্ডিডেট হলে যেভাবে কাজ করব, তার ইলেকশন আমি সেভাবেই করব। কারণ আমরা যারা দল করি, দলের আদর্শে বিশ্বাস করি, দলের নেতৃত্বে যেতে চাই, আমরা অবশ্যই দলের হাইকমান্ড যেভাবে নির্দেশনা দেবে আমরা সেভাবে কাজ করব। ধরেন আপনি নির্বাচনের মনোনয়নপত্র পেয়ে গেলেন এবং নির্বাচিত হয়েছেন। যদি আপনি নির্বাচিত হন, প্রথমে কোন কোন দিকগুলো তুলে ধরবেন এবং রংপুরবাসীর জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করবেন সর্বপ্রথম? আসলে আমি যদি নির্বাচিত হই, তাহলে তার আমি রংপুরের নেতা হচ্ছি না, আমি আমার গঙ্গাচড়ার নেতা হচ্ছি। তাই গঙ্গাচড়ার অভিশাপ হচ্ছে তিস্তা নদী। এই তিস্তা নদী যেন আশীর্বাদ হয়,
এর জন্য যা যা কাজ করা সর্বপ্রথম আমার করণীয় উচিত। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের নৌপথ এটাকে এস্টাবলিশ করতে হবে, যাতে আমরা এই তিস্তা নদীর পানি ব্যবহার করে আমরা নৌ চলাচলকে ডেভেলপ করতে পারি এবং শিল্প কলকারখানা তৈরি করতে পারি। যদি আমরা এখানে শিল্প কলকারখানা তৈরি করতে পারি তাহলে এই এলাকার মানুষ অবশ্যই মঙ্গা কবলিত আগে যে একটা নাম ছিল সেটা থাকবে না, কারণ এখানকার মাটি অনেক শক্তিশালী মাটি, এখানে প্রচুর ফসল হয় এবং সেই ফসলটাকে যদি আমরা সঠিকভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে বীজ সরবরাহ করে এবং বৈজ্ঞানিকভাবে আমরা যদি এই ফসল তদারকি করে আমরা যদি সঠিক সেই ফসলের মূল্য দেওয়ার ব্যবস্থা করতে পারি এবং এই এলাকার মানুষ কর্মঠ, আমার বিশ্বাস যে এলাকার একটা উন্নয়ন করা সম্ভব হবে। তবে সব কিছুর ঊর্ধ্বে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে। এখানে রাজনীতির কিছু মিথ্যা আবেগ আছে, এখানে মিথ্যা প্ররোচনা আছে। আমাদেরকে একটা সামাজিক ন্যায় বিচার আনতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে। এর মধ্য দিয়ে আমার বিশ্বাস যে মানুষকে সজাগ সচেতন করা, মানুষের শিক্ষিত যে যুব সমাজ আছে সেই যুব সমাজের কর্মের ব্যবস্থা করা, তাদের লেখাপড়ার মান অনুসারে তারা যেন কাজ করতে পারে, শিল্প কলকারখানা ছোট ছোট প্রজেক্ট যেন তারা গ্রহণ করতে পারে। নানাবিধ চিন্তা আমার মধ্যে আছে এবং সেটা বাস্তবায়ন অবশ্যই আমাদের দলের হাইকমান্ডও সেভাবেই চিন্তা করে। দুইটা যদি একত্রে মিলিত হয় এবং সেটা যদি সম্ভব হয় তাহলে এলাকার মানুষের কল্যাণ করা সম্ভব হবে। বিগত 2001 থেকে 2006 পর্যন্ত আমি মন্ত্রীর অ্যাটাচড অফিসার হিসেবে ছিলাম। সেই সুবাদে এলাকারও কিছু রাস্তাঘাট, স্কুল, কলেজ ভবন করার চেষ্টা করেছিলাম এবং আমার যে স্থান ওই এলাকার রংপুর এলাকার নেতা ইঞ্জিনিয়ার শাহিন ইসলাম চৌধুরী তুহিন ভাই, উনি হচ্ছেন আমাদের ম্যাডামের মেজ বোনের মেজ ছেলে। উনি ইঞ্জিনিয়ার কমিউনিটির নেতা, উনি পেশাজীবী নেতা। ওনার সুবাদে ইঞ্জিনিয়ার কমিউনিটির সাথে আমার তো একটা সৌহার্দ্য সম্পর্ক পরিচয় হয়ে গেছে। তো হয়ে গেলে হয় কি যে বাংলাদেশে যে কাজটাই করি না কেন সেখানে তো ইঞ্জিনিয়ারদের ভূমিকাটা বেশি থাকে। সেই সুবাদে আমি কিছু এলাকার কাজ করতে পেরেছিলাম। তা আমার বিশ্বাস যে এই আশীর্বাদ সাথে নিয়ে আমি যদি কখনো নির্বাচিত হতে পারি তাহলে অবশ্যই আমি এই কাজগুলা সুন্দরভাবে করার চেষ্টা করব। কি কারণে বিএনপি আপনাকে মনোনয়নপত্র দেবে বলে মনে করেন? কি কারণে দেবে এটা তো কর্তৃপক্ষ যখন সিদ্ধান্ত নেবে ওনারা সেই কারণগুলো দেখবেন। পাশাপাশি আমি যেটা আমার যোগ্যতা মনে করি যে আমি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার পরে আমি কিছু জায়গায় দেশি বিদেশি আমি কিছু কনসালটেন্সি করেছি, ডিজাস্টার নিয়ে কাজ করেছি, আমি আন্তর্জাতিক মাপের একজন ট্রেনার ছিলাম। আমি বিদেশে আর্মিদেরকে ট্রেনিং দিয়েছি আজারবাইজানে গিয়ে, যে পরবর্তীতে সরকার আমাকে আর বিদেশে যেতে দেয় নাই। কিন্তু আমার এই গঙ্গাচড়া এলাকাটা হচ্ছে একটা নদী ভাঙ্গন এলাকা। গঙ্গাচড়া এলাকাটা তিস্তা নদী এর 7টা ইউনিয়নের উপর দিয়ে গেছে এবং মানুষের জীবনকে লণ্ডভণ্ড করে দিয়ে গেছে। যে লোকগুলার সুন্দর হাসি মুখ ছিল সেই লোকগুলার রাস্তার চেহারা দেখলেই বোঝা যায় যে তাদের বাড়ি এখন নিজ এলাকায় নয়, অন্য এলাকায় ভেঙে নিয়ে গেছে। তো এই লোকগুলার সুখ দুঃখের সাথে আমি নিজে জড়িত, আমার পরিবারও এটার সাথে জড়িত, পরিবারও সম্পৃক্ত, কারণ আমার নিজেরও অনেক জমি জমা ভেঙে গেছে। তো এই সব কিছু মিলে আমি যে কাজটুকু করতে পারবো বিভিন্ন জায়গায় ঘুরে 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 সেই কাজটুকু, যেহেতু আমি প্রশাসনিকভাবে মন্ত্রণালয় লেভেলে উঠা বসা আছে, রাজনীতিতে কিছু বড় ভাই আছে এবং আমার সদিচ্ছা আছে কাজ করার। আর আমার পরিবারের ব্যক্তিগত জীবনে আমার দুই ছেলে দেশের বাইরে চলে গেছে, আমার ওয়াইফও একজন সরকারি অফিসার। সব কিছু মিলে আমি মনে করি যে আমি যদি এই এলাকার মনোনয়ন পাই তাহলে হয়তো বা
অতীতে লোকজনের যেহেতু কিছু কাজকর্ম করেছি, ভালোভাবে চলার চেষ্টা করেছি, মানুষের সাথে অন্তত দুর্ব্যবহারটুকু করি নেই, এবং মানুষের সাথে কোনো লেনা দেনা এই সিস্টেমটা আমার এলাকায় নাই। সব কিছু মিলে আমার কাছে কেন যেন মনে হয় যে মানুষ আমাকে সমর্থন দেবে। একটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে বিগত 15 বছরের গণতান্ত্রিক আন্দোলনে আপনার ভূমিকা কি ছিল? বিগত 15 বছরে গণতান্ত্রিক যে আন্দোলন, সেই আন্দোলনে আমাদের এলাকায় বড় কোনো নেতা ছিল না। তা না থাকার কারণে ছোট্ট ছোট্ট প্রোগ্রাম ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল যখন করতো, তখন আমি তাদেরকে আর্থিকভাবে কিছু সহায়তা করতাম। এটা সবাই জানে এলাকায়। আর আমি মাঠে আবার সেইভাবে আন্দোলনের সামনে সারিতে ছিলাম না, কারণ তখন আমি একটু কনসালটেন্সির মতো করে আমার একটা ভিন্ন পেশা ছিল। তো ভিন্ন পেশার কারণে আমার পক্ষে মাঠে ফ্রন্ট লাইনের থেকে আন্দোলন করা সম্ভব হয় নাই, সুযোগও হয়নি। তবে 2008 সালের যে নির্বাচন, সেই নির্বাচন আমি নীলফামারী 1 আসনের পুরা নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলাম। 2018 সালেও আমি সেই দায়িত্বে ছিলাম, এবং আমার চলার পথে এই নীলফামারী 1 আসনের ডোমার, ডিমলা এবং গঙ্গাচড়া এই বিভিন্ন নেতাকর্মীকে যতটুকু সহায়তা করা যায়, যতটুকু উৎসাহ দেওয়া যায়, যতটুকু গাইডলাইন দেওয়া যায়, সেটুকু আমি দেওয়ার চেষ্টা করেছি। এবং এর মধ্যে 5ই আগস্টের আগে 3 আগস্ট আমাদের একটা ব্যাপক শোডাউন আমরা ছিলাম শহীদ মিনারে। সব কিছুর সাথে জড়িত ছিলাম। ফেসবুকে 3 আগস্ট ফেসবুকে আমার কিছু আহ্বানও ছিল। তারপরে এই জুলাই আন্দোলনে যতটুকু পেরেছি বিভিন্ন জায়গায় প্রত্যক্ষ পরোক্ষভাবে সহায়তা করে, এই আন্দোলনটা তো একক কারো কৃতিত্ব না, তো ছেলেপেলেরা যে করেছে, তাদেরকে যে সাপোর্ট যে গ্রুপটা দিয়েছে, তার মধ্যে আমার অগ্রভূমিকা ছিল। বিগত 16 বছর রাজনীতিতে আমরা ভিন্ন এক প্রেক্ষাপট দেখেছি। এছাড়াও 5ই আগস্টের এক অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ কিন্তু নতুনভাবে রূপান্তরিত হয়েছে। তো এই যে বর্তমান রাজনীতির যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে কেন্দ্র করে বিবেচনা করে আগামী রাজনীতির আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? না, আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যারা রাজনীতি করি, আমাদের সবার মধ্যে একটা জিনিস স্পষ্ট হয়েছে যে জোর জুলুম করে কোনো কিছু ধরে রাখা যায় না, অন্যায় অত্যাচার করে বেশি দিন টেকা যায় না। আমি 41 সাল পর্যন্ত থাকবো, এই যে দাম্ভিকতা, এই যে প্রশাসনকে ব্যবহার করে যে কাজগুলো তারা করেছে, যে অত্যাচার করেছে, এভাবে আসলে টিকে থাকা যায় না। অতএব আমাদের গণতান্ত্রিকভাবে এই দেশকে পরিচালনা করতে হবে, কারণ গণতান্ত্রিকভাবে পরিচালনা না করলে আমাদের বাইরের দেশের যে লোলুপ দৃষ্টি আমাদের এই ভূখণ্ডে আছে, সেটাকেও গণতান্ত্রিক নির্বাচিত নেতা ছাড়া এটাকে প্রোটেস্ট করা সম্ভব না। এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ছোট্ট কর্মী হিসেবে আমাদের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে গেলে জনগণের যে সমর্থন দরকার এবং জনসম্পৃক্ততা যে দরকার, সেইটার দিকে বেশি করে চিন্তা ভাবনা করতে হবে। যে আমাদের যেই নমিনেশন পাক, যেই রাজনীতির নেতা হোক, কিন্তু এই দলের প্রতি, দলের নেতার প্রতি মানুষের যেন ভালোবাসা, যে মানুষের যে আকাঙ্ক্ষা, সেটা যেন থাকে। আসলে কিছু কর্মী, কিছু উপজেলা, জেলা লেভেলের কর্মীর কিছু আচরণে অনেক সময় হাইকমান্ডের বা দলের মূল নেতৃত্ব বিতর্কিত হয়ে যায়। উনি হয়তো জানেনও না, কিন্তু এলাকায় কিছু ঘটনা ঘটে যায়। সেইগুলোকে খুব শক্তভাবে এখন যেমন দমন করা হচ্ছে, এবং এই ধারা অবশ্যই অব্যাহত রাখতে হবে। এবং সর্বোপরি আমরা যারা নেতাকর্মী তৃণমূল পর্যায়ে আছি, আমাদেরকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে যে মানুষের যেন পুরো আমরা কষ্ট না দিই, মানুষের সুখ দুঃখের সাথী হয়ে যেন আমরা থাকি। আমাদের দল যদি ক্ষমতায় আসে, তাহলে আমাদের দলের এই ক্ষমতাটা হচ্ছে আমাদের আশীর্বাদ, কিন্তু একটা শক্তি, এই শক্তি যেন মানুষের কল্যাণে ব্যবহার হয়। একেবারে শেষ প্রান্তে চলে আসছি। শেষ একটা প্রশ্ন দিয়ে শেষ করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে তরুণ সমাজ, তরুণদের মাধ্যমে এবং বিভিন্ন মানুষের মাধ্যমে কিন্তু এই গণঅভ্যুত্থানটি হয়েছে, বিশেষ করে তরুণরা কিন্তু ফ্রন্ট লাইনে ছিল। তরুণদেরকে নিয়ে বিএনপির চিন্তা ভাবনা কি? আসলে বিএনপির চিন্তা ভাবনা যদি আমরা এক কথায় বলি, তাহলে বিএনপির যিনি প্রতিষ্ঠাতা
তিনি কাজ শুরু করেছিলেন 19 দফা দিয়ে। আজকের বিএনপি 31 দফা দিয়েছে, এবং 31 দফার মধ্যে যেমন গণতন্ত্র আছে, যেমন জলবায়ু পরিবর্তন আছে, তেমনি আগামী বাংলাদেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে গেলে আমাদের ইয়াংদের, এই যে তরুণ যে প্রজন্ম, তাদের যেমন এখন সততা আছে, সেই সততার মধ্যে তারা যেন একটা সুন্দর বাংলাদেশ পায়, এবং এই তরুণ প্রজন্ম আন্দোলন সংগ্রাম করে যেমন ফ্রন্ট লাইনে ছিল, এবং যুগে যুগে তাই থাকে। আমরা 90-এর গণ অভ্যুত্থানেও দেখছি ছাত্ররা ফ্রন্ট লাইনে ছিল, আমরা 69-এর গণ অভ্যুত্থানেও দেখছি যে ছাত্ররা সবচেয়ে বেশি ভূমিকা ছিল। এবারে ছাত্র প্লাস শিশুরাও সামনে ছিল, এটা একটু ব্যতিক্রম যে শিশুরাও সামনে ছিল। তো আগামী দিনের যারা ভবিষ্যৎ, যারা নেতৃত্ব দিয়ে আন্দোলন করে দেশের গণতান্ত্রিক এই ধারা ফিরে আনার জন্য যাদেরও ভূমিকা এখন সবাই আমরা স্বীকার করি, তাদেরও অগ্রভূমিকা, আবার অনেকেরও তো অনেক বেশি ভূমিকা আছে, অগ্রভূমিকা আমরা স্বীকার করি। আমার বিশ্বাস যে তাদের সময় উপযোগী যে প্রয়োজন এবং আমাদের যে পলিসিগুলো গ্রহণ করলে তাদের আর্থিক স্বাবলম্বিতা আসবে, তাদেরকে ন্যায় পথে থেকে জীবন এবং জীবিকা সুন্দরভাবে পরিচালনা করতে পারবে, এবং তাদের যে স্পিড, তাদের যে শক্তি, সেই শক্তি কাজে লাগে দেশ উন্নত হবে, এই পরিকল্পনা অবশ্যই আমাদের থাকতে হবে বলে আমি মনে করি। আর কি ভিওডির রাজকথন আজকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে এই যে দীর্ঘক্ষণ কথা বলার যে সুযোগ করে দিলেন, এর জন্য ভিওডি রাজকথন প্রোগ্রামকে, ভিওডি বাংলাকে, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এতক্ষণ সময় নিয়ে আমাদের অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো পর্বে নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিওডি বাংলার সঙ্গেই থাকুন।